আমি রাগ করে বাপের বাড়ি চলে এসেছি। আসার আগে একটা চিঠিও লিখে এসেছি যেন ওই হনুমানটা আমাকে নিতে না আসে এবং আমাকে যেন ফোনও না করে। আমি আর ওর সংসারে ফিরে আসব না। এইসব হাবিজাবি লিখে এসেছি, আর কিছু শান্তিদায়ক কাজও করে এসেছি। ফ্রিজের সব খাবার ফেলে দিয়ে এসেছি যেন সে আজ রাতে না খেয়ে থাকে। কাল থেকে সে হোটেলে খাবে, তারপর ওর পেট খারাপ করবে, তাই ওষুধের বক্সটাও লুকিয়ে রেখে এসেছি। ওর সব শার্ট, প্যান্ট ও লুঙ্গি সহ সব কাপড় পানিতে চুবিয়ে রেখে এসেছি যেন ওই সব ওর ধুয়ে শুকিয়ে আয়রন করতে কষ্ট হয়, আর রাতে ঘুমানোর জন্য যেন লুঙ্গি না পায়। বলে কিনা বউ ছাড়া এসে দিব্যি চলতে পারবে। চল এখন একা একা। আমি তো চলেই এসেছি। এখানে আসার পর একা এসেছি বলে আম্মু অনেক ঝাড়খানেক প্রশ্ন করলো, যেন আমি কিনাতে কি অপরাধ করে এসেছি। এমন মা পৃথিবীতে এক পিসি আছে যে নিজের মেয়ের থেকে জামাইকে বেশি বিশ্বাস করে। অসহ্য। সারাটা দিন এইসব 7-5 ভেবেই শেষ করলাম। সন্ধে হতেই বেশ খুশি খুশি লাগছে, কারণ এই সময় রোদ্দুর বাসায় ফেরে। আজ বাসায় ফিরে দেখবে ওর বউ পালিয়ে গেছে। কি মজা! পালানোর শব্দটা খুব একটা ভালো শব্দ নয় মনে হয়, তাই পালানোটা বাদ। আসলে তো আমি রাগ করে এসেছি, এটিকে কি পালানো বলা যাবে? বাসায় ফিরে হতভাঙা লুঙ্গিটাও পাবে না। লুঙ্গি পানিতে চুবিয়ে এসেছি। অফিসে যে প্যান্ট পরে গেছে, সারা রাত হয় সেই প্যান্ট পরে থাকতে হবে, না হয় বস্ত্রহীন। কি মজা! এইসব ভেবে বেশ শান্তি লাগছে। বউ ছাড়া নাকি ওর দিব্যি চলবে। চল এখন লুঙ্গি ছাড়া। রাত 8টা বাজে, সে বাসায় কোনো খাবার পাবে না, এমনকি বিস্কিটের কৌটাও লুকিয়ে রেখে এসেছি। কি মজা! বলে কিনা বউ ছাড়া তার দিব্যি চলবে। এখন শুধু বউ নয়, খাদ্যদ্রব্য ছাড়াও চল। 9টা বাজে, বউ ছাড়া নাকি তার দিব্যি চলবে। চল এখন লুঙ্গি, খাবার, ওষুধ সব কিছু ছাড়া। আমি ছাড়া রাতে ওকে সূরা মুলক তিলাওয়াত করার কথা কে মনে করিয়ে দিবে? নিচ থেকেই পড়ে নিক এখন থেকে। রাত 10টা বাজে, এতক্ষণে খালি পেটে ওর পেটে অ্যাসিডিটি শুরু হয়ে গেছে। কিন্তু ওষুধ খুঁজে পাবে না। সারা রাত পেটে অ্যাসিডিটি নিয়ে সে নিশ্চিত ঘুমাতেই পারবে না। কি মজা! বলে কিনা বউ ছাড়া ওর দিব্যি চলবে। এখন পেটে অ্যাসিডিটি নিয়ে দারুণ করে চল। হতভাগা ফজরের সালাদ বাসায় বাসায় পড়ার জন্য ওকে আর কেউ বকা দেবে না। আমি ছাড়াও আরামেই থাকবে। রাত 11টা বাজে, কিন্তু আমার ঘুম আসছে না। হঠাৎ মনে হলো ওর ঘুম না হলে ওর ভীষণ মাথা ব্যথা করে। ওর মাইগ্রেন আছে। মাথা ব্যথায় সে খুব কষ্ট পায়। ওষুধগুলোও লুকিয়ে রেখেছি। এটা করা ঠিক হয়নি। ফোন করে না হয় বলি যে ওষুধের বক্স ফ্রিজের পেছনে লুকিয়ে রেখেছি। না থাক, বলবো না। বউ ছাড়া যদি ওর চলে তাহলে ওষুধের ব্যবস্থাও করে নি। সে তো একটিবারও আমাকে ফোন করেনি, তাহলে আমি কেন যেচে ফোন করব? বর ছাড়াও আমারও দিব্যি চলবে। রাত 12টা বাজে, মরার ঘুম কেন আসছে না? এই 1 বছরে ওই হনুমানটার সাথে থেকে থেকে দেখেছি আমার বদ অভ্যাস হয়ে গেছে। একলা ঘুমই আসছে না। ধ্যাত্তেরি, সারা রাত কি জেগেই কাটাবো নাকি? একটা রাত না হয় জেগেই পার করলাম, কিন্তু রোজ যদি ঘুম না আসে তাহলে কি করব? ওকে তো চিঠিতে লিখেছি যে আর কখনো ফিরে যাব না, আর ওকেও নিতে আসতে বারণ করেছি। সত্যি যদি নিতে না আসে তাহলে আমার কি হবে? মান সম্মান বিসর্জন দিয়ে হ্যাংলার মতো তো আর যেতে পারি না। কি করতে যে রাগ করে এলাম, কিন্তু চিঠিটা না লিখলেই পারতাম। আর ওই মহাপুরুষও কি বেয়াদব যে চিঠিতে যা লিখেছি সেটাই অক্ষরে অক্ষরে পালন করছে। অন্য কথা বললে তো উনি এক কান দিয়ে শোনেন আর অন্য কান দিয়ে বের করে দেন, আর এটার বেলায় দেখছি হাদিসের মতন পালন করছে। আসলে সে আমাকে ভালোই বাসে না। 1 বছর 2 মাস হলো বিয়ে হয়েছে আমাদের। ওই ভালোবাসাহীন মানুষটার সাথে থেকে থেকে কি করে যেন আমি ওকে ভালোবেসে ফেলেছি, আর সে আমাকে একটুও ভালোবাসেনি। এসব থেকে নিজের জন্য দুঃখ পেয়ে কান্না আসছে। সব দোষ আম্মুর। আম্মুর পছন্দেই আমার বিয়ে হয়েছে। আমি ওই হনুমানকে বিয়ে করব না বলে বিয়ের দিন খুব কেঁদেছিলাম। সব ভেবে আম্মুর উপর খুব রাগ হচ্ছে। এখনই আম্মুকে ডেকে এর হেস্ত নেস্ত করেই ছাড়ব, কিন্তু এত রাতে ঘুম থেকে ডাকা বোধহয় ঠিক হবে না। সকাল হোক, এর হেস্ত নেস্ত করেই ছাড়ব। রাত 1টা বাজে, হনুমানটা ঘুমিয়েছে কিনা কে জানে। ওর মনে হয় খুব খিদে পেয়েছে। না খেয়ে এতক্ষণে ওর পেটে অ্যাসিডিটি শুরু হয়ে গেছে মনে হয়। অ্যাসিডিটি নিয়ে ওর মনে হয় ঘুম আসছে না,
তাহলে এতক্ষণে ওর মাইগ্রেন শুরু হয়ে গেছে। একবার ফোন করব? না থাক, ওর তো বউ ছাড়া দিব্যিই চলবে। সে তো পারতো একটিবার আমাকে ফোন করতে, কিন্তু করেনি। মানুষ কত খারাপ হলে নিজের বউয়ের খোঁজ নেয় না। এসব স্বামীদের পুলিশে দেওয়া উচিত। রাত 2টা, 3টা, 4টা, 5টাও শেষ, এখন 6টা বাজে। সারাটা রাত একটা মিনিটও ঘুমাইনি। ওকে শিক্ষা দিতে গিয়ে আমি নিজেই শিক্ষিত হয়ে গেছি। এখন তো দেখছি ওর বউ ছাড়া দিব্যিই চলছে, কিন্তু আমারই বয়স ছাড়া চলছে না। এসব ভেবেই কান্না পাচ্ছে। 7টা বাজে, হনুমানকে না ডাকলে তো ওর ঘুম ভাঙে না। তাহলে অফিসে যাবে কি করে? একবার ফোন করে ডেকে দিই না হয়। না থাক, ওর তো বউ ছাড়াই দিব্যি চলবে, তাই অফিসকেও চালিয়ে নেক। সকাল 8টা বাজে, সে ঘুম থেকে উঠলো নাকি সারা রাত মাইগ্রেন নিয়ে বসেছিল কে জানে। অফিসে লেট পৌঁছালে বসের ঝাড়ি শুনতে হবে। একবার না হয় ফোন করে বলি। না থাক, বউ ছাড়া তোর দিব্যি চলবে। এখন বউ ছাড়া ঝাড়ি খেয়ে চলুক, খালি পেটে ঝাড়ি খেয়ে পেট ভরুক। মহাপুরুষের ধ্যাত্তেরি, কিচ্ছু ভাল লাগছে না। একটিবার আমাকে ফোন করলে কি হয়? আজব মানুষ একটা। সব দোষ আম্মুর। এমন কেয়ারলেস ছেলেকে আমার গলায় ঝুলিয়ে দিয়েছে। এখনই আম্মুর সাথে এর বোঝাপড়া করব। আম্মুর রুমে গিয়ে বললাম, তুমি পৃথিবীতে আর কোনো ছেলে খুঁজে পাওনি আমার গলায় ঝোলানোর জন্য? কেন, কি হয়েছে? আমি রাগে অগ্নিমূর্তি ধারণ করে বললাম, এমন ছেলের সাথে আমার বিয়ে দিয়েছো যে ছেলে আমাকে ভালোই বাসে না। ও মা, তাই নাকি? কিন্তু রোদ্দুর তো বললো তুই নাকি ওকে ভালোবাসিস না। ওই হনুমানটা তাই বলেছে? তো এতই যখন ভালোবাসে, তাহলে কাল থেকে একটিবারও আমাকে ফোন করে আমার খোঁজ নেয়নি কেন? সে তো বললো তুই নাকি বারণ করেছিস। সে তোমাকে ফোন করেছিল? হ্যাঁ, রাতেই ফোন করেছিল। কই, আমাকে তো বলনি। তুই তো বললি তোর আপুর জন্য তোর মন কেমন করছিল, তাই এসেছিস। ঝগড়া করে এসেছিস সেটা তো বলিসনি। এটা বলার কি আছে? ওই হনুমানের অত্যাচারেই তো আসতে বাধ্য হয়েছি। সেজন্যই ভাবছি তোকে আর ওখানে ফিরে যেতে হবে না। কেন? ভাবছি তোকে ডিভোর্স করিয়ে আবার বিয়ে দেব। এই আম্মু, তুমি আমার সংসার ভাঙার ষড়যন্ত্র করছো নাকি? তুই তো বললি রোদ্দুর তোকে অত্যাচার করে, তাই ডিভোর্স করিয়ে রোদ্দুরকেও একটা ভালো মেয়ে দেখে বিয়ে দেব। কি বললে? আমি ভালো মেয়ে নই? আমার স্বামীকে আবার বিয়ে দেবে? এই, তুমি আসলে আমার নিজের মা তো? আমার ডাউট হচ্ছে। তুই তো তোর স্বামীকে ভালোবাসিস না। কে বললো তোমাকে? তোর ভাবভঙ্গিমা তো তাই বলছে। তাই বলে তুমি আমার সংসার ভাঙার ষড়যন্ত্র করবে? এই, তুমি নিশ্চয়ই আমার নিজের মা নও। বলো, আমার মাকে কোথায় গুম করে রেখে আমার বাবাকে বিয়ে করেছো? এবার আম্মু বেশ রেগে গিয়ে বলল, ফালতু কথা বলবি না অবনী। আমার সংসার ভাঙার ষড়যন্ত্র করে নিজের স্বামীকে বিয়ে দিতে চাইছো? এটা কোনো নিজের মা করতে পারবে? তোর মাথার তার ঢেলা, সেটা তো তোর জন্মের পর থেকেই জানি। এখন দেখছি তোর সেই ঢেলা তার খুলে পড়ে গেছে। কি বললে? ছোটবেলা থেকেই তুই আমাকে জ্বালিয়ে ছাই কয়লা এইসব করেছিস। এখন আবার ওই সরল ছেলেটার পেছনে লেগেছিস। এই তুই বড় হবি না কখনো? ছি, আমি খারাপ আর ওই হনুমানটা সরল? সে যদি সরল হয় তাহলে গোটা পৃথিবীর জটিল কে? ছেলেটা তোর জন্য না খেয়ে অসুস্থ হয়ে গেছে, আর ওই শরীরেই অফিসেও গেছে। তো কি বলবো আমি? এতক্ষণ পরে এসব বলছো? এই, তুমি আসলেই আমার মা তো? আবার বাজে কথা বলছিস? রাগ দেখিয়ে রুমে চলে এসে লাগেজ গোছানো শুরু করলো। তারপর বেরিয়ে যেতে দেখে আম্মু বলল, কোথায় যাচ্ছিস? স্বামীর বাড়ি যাচ্ছি। তোর গলায় না আমি হনুমান ঝুলিয়েছি, তাই যেতে হবে না। আমার কাজ আছে, যেতেই হবে। কি কাজ আছে? মানে ফুলের টবে পানি দিতে হবে। এই কাজ করতে চলে যাচ্ছিস? হ্যাঁ, আমি এখানে থাকি আর তুমি আমার স্বামীকে বিয়ে দাও, আর আমি যে দাওয়াত খাই। আমার কথা শুনে আম্মু অট্ট হাসিতে ফেটে পড়ে। আমি বাসায় পৌঁছে দেখলাম ওর কাপড়গুলো পানিতেই ডুবে আছে, সাথে আমারগুলো চুবে আছে। হনুমানটা এইভাবে শোধ নিছে দেখে খুব রাগ হচ্ছে। আমি সব কাপড়গুলো শুকিয়ে আয়রন করলাম, রান্না করলাম। ঘরটাকে এক রাতেই মেজ বাড়ি বানিয়ে রেখে গেছে। সব কিছু গোছগাছ করলাম। রাত 8টা বাজে, তবুও রোদ্দুরের বাসায় ফেরার খবর নেই। আমি বাপের বাড়ি গেছি দেখে এই সুযোগে আবার কোনো বান্ধবীর বাসায় যায়নি তো? না না, রোদ্দুর এমনটা করবে না।
মুখে যাই বলুক না কেন সে আমাকেই ভালোবাসে, কিন্তু পুরুষ মানুষকে বিশ্বাস করতে নেই। রুমে লাইট অফ করে বিছানায় শুয়ে থেকে এইসব হাবিজাবি ভাবছিলাম। হঠাৎ দরজায় আওয়াজ পেলাম, বুঝলাম হনুমানটা এসেছে। অবনী ঘুমের ভান করে ঘাপটি মেরে শুয়ে থাকলাম। রোদ্দুর রুমে এসে লাইট অন করে চিৎকার করে উঠল। অবনী অপ্রস্তুতভাবে লাফ দিয়ে বসে ওর সাথে চিৎকার করতে শুরু করলো। অবনী ভাবছে রুমে হয়তো সাপ পোকামাকড় কিছু একটা দেখে সে চিৎকার করছে। রোদ্দুর চিৎকার থামিয়ে বলল, এই আপনি কে? অবনী ওর কথায় অবাক হয়ে গেল। রোদ্দুর আমাকেই চিনতে পারছে না। একদিনের মধ্যে কি এমন ঘটলো যে সে আমাকে চিনতে পারবে না? মাইগ্রেনে কি তবে ওর মাথা খারাপ হয়ে গেল নাকি? রোদ্দুর, তুমি আমাকে চিনতে পারছো না? আমি তোমার অবনী। তারপর রোদ্দুর বিস্ময়ের দৃষ্টিতে তাকিয়ে বলল, আপনি দেখতে ঠিক আমার বউয়ের মতো। মানে কি? আমার বউ তো বাপের বাড়িতে, তাহলে আপনি কে? আমি চলে এসেছি রোদ্দুর। আমার বউ তো চিরদিনের জন্য বাপের বাড়ি চলে গেছে। বিশ্বাস না হলে এই চিঠিটা পরে দেখুন। রোদ্দুর, আমি ফিরে এসেছি। আমি অবনী। বুঝেছি, আপনি ভূত প্রেত ডাইনি টাইপের কিছু হবেন। আজব তো, আমাকে পেতনির মতো লাগছে। আসল রূপ তো দেখাচ্ছেন না, আমার বউয়ের রূপ ধারণ করে আছেন। অবনী রোদ্দুরের কথা শুনে মহাবিপদে পড়ল। হনুমানটাকে বোঝাতেই পারলাম না যে আমি তার বউ অবনী। খাট থেকে নেমে বললাম, রোদ্দুর আমাকে ছুঁয়ে দেখো, আমি অবনী। অবনীর কথা শুনে রোদ্দুর চিৎকার করে বলল, এই না, খবরদার না, আমার কাছে আসবেন না। আমি ভূত দেখে খুব ভয় পাই, আর বউ ছাড়া পৃথিবীর সব নারীকেও ভয় পাই। এবার অবনীর খুব রাগ হলো, তাই জোর করে ওকে জড়িয়ে ধরল। ওমা, হনুমানটা চুপ করে আছে। মনে মনে ভাবলাম ভয়ে জ্ঞান হারায়নি তো। রোদ্দুরকে ছেড়ে দিয়ে দেখে মিটমিট করে হাসছে। এখন বলো আমি কে? আমার বউ। কি করে বুঝলে? তোমার শরীরের ঘ্রাণ বলল তুমি আমার বউ। এত দেরি করে বাসায় ফিরলে কেন? কাজ ছিল। তারপর রোদ্দুর বাথরুমে গেল ফ্রেশ হতে। হঠাৎ ওর ফোন বেজে উঠল। অবনী দেখে আম্মু ফোন দিয়েছে। অবনী রিসিভ করে হ্যালো বলার আগেই তার আম্মু বলল, শোনো বাবা, তুমি তো জানোই আমার মেয়েটা একটু আহ্লাদি আর ছেলে মানুষ, তাই ওকে একটু মানিয়ে নিও। তুমি তো ওকে নিতে এসে একটুও দেরি করলে না, তাই কিছু বলতে পারিনি বলে ফোন করলাম। অবনীর লাইনটা কেটে দিল। অবনী তার আম্মুকে বুঝতে দিল না যে অবনী সব জেনে গেছে। হনুমানটা অফিস শেষ করে আমাকে নিতে গেছিল। আমি ওখান থেকে চলে এসেছি শুনে সে ওখানে দেরি করেনি। এর জন্যই হনুমানটার বাসায় ফিরতে এত দেরি হয়েছে। তাহলে মনে হয় সে আমাকে ভালোবাসে, কিন্তু ভাব দেখার জন্য আমাকে পাত্তাই দেয় না। এই জন্যই তো আমিও ওকে বুঝতে দেই না যে আমিও হাবুডুবু হয়ে আছি। তাহলে এতক্ষণে সে আমার সাথে ভূতের নাটক করছিল। ভালোই তো অভিনয়ে এক্সপার্ট দেখছি। আমাকে এভাবে ভয় দেখালো। রাগে আমার হাত পা কাঁপা শুরু হলো। যতই ভাবে একটু ভালো হয়ে যাব, এই হনুমানটা আমাকে কিছুতেই ভালো হতে দেয় না। সে বাথরুম থেকে বের হতেই বললাম, তুমি গেস্ট রুমে ঘুমাবা? সে কি, কেন? বউ ছাড়াই তো তোমার দিব্যি চলে, তাই আমার কাছে শুইবা না? আমি গেস্ট নই, এটা আমার বাড়ি, তাই ইচ্ছে হলে তুমি ওই রুমে যাও। ওর কথা শুনে খুব কান্না আসলো। একটিবারও বলল না যে অবনী তোমাকে ছাড়া আমার 1 মিনিটও চলবে না। আমি রাগ করে পাশের রুমে গিয়ে শুয়ে পড়লাম, কিন্তু এই হনুমানটাকে ছাড়া আমার ঘুম আসছে না। আমার ভেতরের আমিটাই আমার সাথে শত্রুতা করছে। আমি যেন আর আমিতেই নেই। আমিটা ওই হনুমানের হয়ে গেছি, আর ওই হনুমানটা আমাকে একটুও ভালোবাসে না। এসব ভাবতে ভাবতেই কেঁদে ফেললাম। তারপর কখন ঘুমিয়ে গেছি বুঝতেই পারিনি। বউ ছাড়া আমার দিব্যি চলবে, কিন্তু এই তার ছাড়া পাগলি অবনীকে ছাড়া আমার 1 সেকেন্ডও চলবে না। আর এই কথাটা আমার পাগলিটা একদমই বোঝে না।